কে সবাইকে স্বাগতম আমাদের আহ, আরেকটা অনলাইন ক্লাসে। আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ পড়তেছিলাম। সো আমরা একটু দেখি লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম। লাস্ট ক্লাসে আসলে আমরা স্ট্যাটিকের মধ্যে কিছুটা ওই যে তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স এর জিনিসপত্র দেখছিলাম। এখানে কিছু কারেকশন আছে, দু একটা ছোট্ট, এটা আমি একটু পরে দেখায় দিব। তার আগে আমরা মনে হয় যে লাস্ট যে সিরিজ প্যারালাল ক্যাপাসিটর কিভাবে হয়, কিছু অংশে পানি দিলা, এগুলা দিয়ে কিভাবে আমরা সিস্টেমের ক্যাপাসিটেন্স বা তুল্য ধারকত্ব বের করতে পারি, সেটা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। তো আমরা তারপর থেকে আসলে আলোচনা শুরু করতে আগ্রহী। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে ছোট্ট একটা প্রবলেম আহ ছোট্ট একটা প্রবলেম দেখাবো। তারপরে আস্তে আস্তে বা 2 মার্কের একটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তারপরে আস্তে আস্তে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাব। ঠিক আছে। আহ আপনি গত ক্লাসে একটা ম্যাথ দিয়েছিলেন, ওটা নিয়ে বলেছিলেন একটু চিন্তা করতে, ওটা সলিউশন হ্যাঁ, এটা করতে। চিন্তা এখনো করতে থাকো, নেক্সট উইক এটার অ্যান্সার আমি দিব। ঠিক আছে, সবাইকে একটু চিন্তা করার সুযোগ দিই, অনেকে চিন্তা করে নাই। সো গতদিন আমরা একটা ম্যাথ দিয়ে শেষ করছিলাম এখানে, যে যদি ওয়াটার আসলে এরকম কোনাকুনি করে থাকে, হোম থিঙ্কিং করতে বলছিলাম যে এইটার ক্যাপাসিটেন্স আমরা কিভাবে বের করবো, ধারকত্ব কিভাবে বের করবো। ওকে, সো চলো আমরা প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে স্টার্ট করতে চাই সেটা হচ্ছে, ডাইইলেকট্রিক পদার্থ যদি আমি প্রবেশ করাই, তাহলে নর্মালি আমরা জানি ক্যাপাসিটেন্স বা ধারকত্ব বাড়ে। ঠিক না? এই যে এখানে আমরা সি এর যে ফর্মুলা দেখছিলাম, সি ইজ ইকুয়াল টু এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। সো নর্মালি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটা গ্রেটার দেন 1 হয় ইউজুয়ালি। যাদের পোলারিটি থাকবে তাদের ক্ষেত্রে এটা কে এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়। তাহলে আমি বলতে পারি কে যত বাড়বে সি তত বাড়বে, যেহেতু কে টা হচ্ছে উপরে রয়েছে। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হয়, পোলারিটি যত বেশি হয়, তত বেশি তোমার আহ, ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বাড়ে। সো আমরা কোয়েশ্চেনটা এভাবে লিখি, হাউ ডাইইলেকট্রিক মিডিয়াম ডাইইলেকট্রিক মিডিয়াম ইনক্রিজেস ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স এটাকে বাংলায় লিখতে পারো, ডাইইলেকট্রিক পদার্থ কিভাবে ধারকত্ব বাড়ায়। তাই ইলেকট্রিক পদার্থ কিভাবে, একটা মিনিট, হ্যাঁ। sure. আচ্ছা, যাই হোক, একটু আহ নূরের সাথে কথা বলতেছিলাম। আজকে আমরা 2টা ক্লাস অ্যারেঞ্জ করছিলাম ওই যে পাশের বিল্ডিং এর সুব্রতর ক্লাসরুমে। সুব্রত খুব সুন্দর পারমিশন টারমিশন দিয়ে দিছে, ক্লাস ক্লাস নিছি। ওই রুম হচ্ছে আবার আরেকজন সাবলেট দিছে, মানে সে অনেক ঝামেলা টামেলা করতেছে। আহ কেন আমরা আর কি ক্লাস নিলাম ওইখানে, মানে বিরক্তিকর একটা অবস্থা, বুঝছো। তো সবকিছু মিলে আহ দেখি আমাদের অনলাইন ক্লাসটাই হয়তো প্রেফার্ড হবে আর কি। আচ্ছা, ডাইইলেকট্রিক পদার্থ কিভাবে ধারকত্ব বৃদ্ধি করে। ভাইয়া লাস্ট ক্লাসে একটা প্রবলেম দিয়েছিলেন। বুঝিনি, আবার একটু বলবা। লাস্ট ক্লাসে একটা চিন্তা করতে বলছিলেন যে হ্যাঁ, ওইটা বাসায় চিন্তা করতে থাকো, আমরা নেক্সট উইকে ওটা দেখবো, সমস্যা নেই। ডাইইলেকট্রিক পদার্থ কিভাবে ধারকত্ব বৃদ্ধি করে। সো আমরা একটু দেখি। প্রথমত আহ, ধরো এটা হচ্ছে একটা ধারক। এই ধারকের সাথে আমি একটা ব্যাটারি কানেক্ট করে রাখলাম। এই ধারকের সাথে আমি একটা ব্যাটারি কানেক্ট করে রাখলাম। ধরো এইখানে হচ্ছে সব ব্যাটারি পজিটিভ সাইড থাকার জন্য এইদিকে সব হচ্ছে প্লাস চার্জ এসে থাকবে, আর এদিকে হচ্ছে সব মাইনাস চার্জ এসে থাকবে। এখন আসো, যে মাঝখানে যখন ভ্যাকিউম থাকবে, অর্থাৎ শূন্য মিডিয়াম থাকবে, তখন কি ঘটনা ঘটবে। তখন যেটা হবে যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, তাই না? আমরা জানি যে পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভের দিকে ঢুকবে, পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভের দিকে ঢুকবে। এই যে যে ইলেকট্রিক ফিল্ডটা, এটাকে আমরা নাম দিলাম ধরো হচ্ছে ই এক্সটার্নাল। এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড বা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র। এখন আসো যে কেন আমরা এটাকে তোমার হচ্ছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বলতেছি, কারণ এখানে বাইরের 2টা প্লেট থেকে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে,
সো ভিতরে মানে এই এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশে কোনো ইলেকট্রিক ফিল্ড কিন্তু আলাদা কোনোভাবে তৈরি হয় না, শুধুমাত্র এই দুইটা প্লেটে যে চার্জ আছে এই দুইটা প্লেটের চার্জের জন্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখন আসো যে মাঝখানে যদি আমি একটা মিডিয়াম দেই, ঠিক আছে, মাঝখানে যদি আমি একটা মিডিয়াম দেই, একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, আমি একটু ছোট করে আঁকতেছি ছবিটা। ধরো মাঝখানে আমি পানি দিয়ে দিলাম, মাঝখানে আমি পানি দিয়ে দিলাম। এখন পানি যদি আমরা দেই তাহলে এখানে দেখো পানির যে মলিকিউল গুলা থাকবে, তো এই মলিকিউল গুলার মধ্যে বা এই অণুগুলোর মধ্যে কিন্তু পোলারিটি আছে, আমরা জানি তাই না? ওটা ডাইপোলের মতো আচরণ করে, দুই সাইডের এক সাইডে প্লাস আর এক সাইডে কাইন্ড অফ মাইনাস হয়ে থাকে। এখন আসো যে আমরা তো জানি যে এই পজিটিভ সাইডে আমাদের আগের মতোই কিছু প্লাস চার্জ থাকতেছে, আর নেগেটিভ সাইডে তো মাইনাস চার্জ থাকতেছে। এখন এই প্লাস মাইনাস চার্জের জন্য এখানে কি ইন্ডাকশন হবে। এইখানে যে ইন্ডাকশনটা হচ্ছে, এই ইন্ডাকশনটা কি ধরনের ইন্ডাকশন হবে? যেহেতু এখানে প্লাস চার্জ আছে, তাহলে এখানে যে আবেশ প্রক্রিয়া চলবে, আবেশ প্রক্রিয়ায় এখানে পানির অণুর নেগেটিভ সাইডটা এদিকে থাকবে, এটা প্লাস হবে, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ। ঠিক আছে, তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে এইখান দিয়েও তো আমরা বলতে পারি অনেকগুলা তোমার হচ্ছে পানির অণু আছে। তাহলে এই অণুগুলার কথাও যদি আমরা একটু চিন্তা করি, এই সেম ঘটনাটা ওই অণুগুলার জন্য হবে, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। সো আমি সবগুলা আর দেখাচ্ছি না, বাট এই পুরা জিনিসটাকে দেখো তো আমি কি এইভাবে দেখাইতে পারি কিনা, যে পুরা জিনিসটাকে যদি আমি পানির লেয়ার হিসেবে চিন্তা করি, পুরা জিনিসটাকে যদি আমি পানির লেয়ার হিসেবে চিন্তা করি, পানির লেয়ারের এই যে দেখো এই পার্ট গুলো কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, মাঝখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এগুলো যেহেতু পাশাপাশি রয়েছে, তো আমরা চাইলে এই প্লাস মাইনাস পাশাপাশি যে প্লাস মাইনাস অংশটুকু রয়েছে, প্লাস মাইনাস অংশটুকু রয়েছে, এগুলাকে যদি ইগনোর করি, পুরা পানিটাকে একটা দলার মতো চিন্তা করি, পানির দলা, পানির দলার বাম সাইড গুলা দেখো নেগেটিভ হয়ে রয়েছে, এই যে দেখা যাচ্ছে বাম সাইড গুলো নেগেটিভ। এই মাইক অফ করো, মোনাসিব মাইক অফ করো। আচ্ছা, তাহলে দেখো এই মাঝখানের যে অংশটুকু রবে, আমরা বলতে পারি না যে এই মাঝখানে গুলো কাইন্ড অফ এক একটা নিউট্রাল হয়ে যাচ্ছে, এই সাইডে স্যার সব মাইক তো হচ্ছে অফ করা নেগেটিভ ছিল। আর বুঝি নাই। মাইক স্যার অফই ছিল। আচ্ছা আমি, যাই হোক, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো আমি যদি এখানে হচ্ছে তোমার ছবিটাতে এইভাবে দেখায় যে পুরা পানির দলাটা আসলে দুই সাইডে দুই রকমের চার্জ তৈরি হচ্ছে, মাঝখানে কাইন্ড অফ একটা একটাকে নিউট্রাল করে দেওয়ার মতো অবস্থা। কিন্তু আহ কর্নার গুলার কথা যদি চিন্তা করি, কর্নার গুলাতে এই সাইডে থাকতেছে নেগেটিভ চার্জ পানির দলার, আর পানির দলার এই সাইড গুলাতে থাকতেছে হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে, তাহলে পানির দলার এই সাইড গুলাতে নেগেটিভ চার্জ, এই সাইড গুলাতে থাকতেছে হচ্ছে পজিটিভ চার্জ। এখন এখানে ইলেকট্রিক ফিল্ড কেমন হবে আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখো এই পজিটিভ থেকে এই এদিকের যে নেগেটিভ গুলা রয়েছে, এই পজিটিভ থেকে এইদিকের যে নেগেটিভ গুলা রয়েছে, তাহলে এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতেছে, প্লাস থেকে মাইনাসে, প্লাস থেকে মাইনাসে, প্লাস থেকে মাইনাসে, প্লাস থেকে মাইনাসে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতেছে। এটাকে আমরা একটু আগে যেটা নাম দিছিলাম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমরা নাম দিছিলাম হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এখন আসো এইখানে আর একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতেছে, ভিতরে যে পানিটা দিছি এই পানিটা দেওয়ার জন্য এই যে পানির যে প্লাস মাইনাস গুলা রয়েছে, পানির যে প্লাস মাইনাস গুলা রয়েছে, এইদিকে কি উল্টা সাইডে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে, উল্টা সাইডে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে আমাকে একটু বলো তো, সবুজ অংশটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, আর এই যে যে ইয়েলো অংশটা, এটাকে আমরা বলতে পারি না যে এটা কাইন্ড অফ অনেকটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের মতো তৈরি হয়েছে? এবং এই ইন্টারনাল আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কিন্তু অপোজিট ডিরেকশনে আছে। দেখো এক্সটার্নালটা রয়েছে হচ্ছে কোন সাইডে, আমরা যদি একটু দেখাই, ইন্টারনালটা রয়েছে হচ্ছে বাম সাইডে, আর এক্সটার্নালটা রয়েছে হচ্ছে আমার কাইন্ড অফ ডান সাইডে। তাহলে এখন এখানে এবং সবসময় মনে রাখবা যে যেই আবেশ প্রক্রিয়ায় যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে ইন্ডাকশনে, ওটা অবশ্যই মেইন ইলেকট্রিক ফিল্ডের থেকে বেশি কখনো হবে না, ওটা থেকে কম হইতে পারে। ঠিক আছে, কারণ এইগুলো হচ্ছে ডাইরেক্ট মেটাল বডি, ডাইরেক্ট কন্ডাক্টর, এখানে যেমনে চার্জ থাকবে, যে কোনো একটা তোমার হচ্ছে ডাইপোল পদার্থে তো আর ওই পরিমাণ চার্জ থাকবে না। ঠিক আছে, সো ওইটার ইলেকট্রিক ফিল্ড অবশ্যই উইক হবে।
এক্সটার্নালটা বড় হবে, ইন্টারনালটা ছোট হবে। তাহলে এইখানে আমরা যদি একটু বলি যে নেট ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, নেট ইলেকট্রিক ফিল্ডটা কি হওয়া উচিত, এক্সটার্নালটা আর ইন্টারনালটা যেহেতু অপোজিট, তাহলে আমি কি এখানে এক্সটার্নাল মাইনাস কি লিখতে পারি, ইন্টারনাল। আর এইখানে যেটা এক্সটার্নালটাই কিন্তু শুধুমাত্র নেট ইলেকট্রিক ফিল্ডের সমান হয়েছিল। কি জন্য সমান হয়েছিল? কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, এখানে মাঝখানে কোনো পোলার ম্যাটেরিয়াল ছিল না। এখানে যেহেতু পোলার ম্যাটেরিয়াল আছে, তাহলে ইন টোটাল এখানে আসলে দুইটা ইলেকট্রিক ফিল্ড মিলায় নেট ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন আসো যদি এটা বুঝে থাকি, এইখানে কি নেট ইলেকট্রিক ফিল্ড যেহেতু মাইনাস হচ্ছে, আমরা কি বলতে পারি, ধরো এটা যদি ই নেট প্রাইম হয়ে থাকে, তাহলে ই নেট প্রাইম ইজ লেস দেন কি বলতো, ইনেট প্রাইম ইজ লেস দেন হচ্ছে ইনেট। এখানে যে নেট ইলেকট্রিক ফিল্ড আছে তার থেকে অবশ্যই এটা কম হবে, কারণ এখানে অ্যাডিশনাল এই পার্টটা মাইনাস হইতেছে। ঠিক আছে, যদি এই পার্টটুক পর্যন্ত বুঝে থাকি, তাহলে এখন আমরা বুঝবো যে কেন আসলে একটা পোলার ম্যাটেরিয়াল আমি যদি প্রবেশ করাই, পোলার মিডিয়াম যদি প্রবেশ করাই, তাহলে আসলে কেন ধারকত্ব বেড়ে যায় বা ক্যাপাসিটেন্স বেড়ে যায়। কারণ আমরা জানি সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে আমাদের ধারকত্বের বা ধারকের মেইন ফর্মুলা। তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভি সমান সমান ই ইন্টু ডি, তাই না? ভি সমান সমান ই ইন্টু ডি কেন লেখা যায়? কারণ এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য লিখতে পারি ই ইন্টু ডি। এখন আসো এইখান থেকে আমরা বলার চেষ্টা করব, এই ই এর ভ্যালুটা আমি কি বলতে পারি, ডাইইলেকট্রিক প্রবেশ করাইলাম, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কি বাড়লো নাকি কমলো? একটু কেউ একজন বলো তো আমাকে, এখান থেকে এখানে ইন্ট্রোডাকশন অফ এ ডাইইলেকট্রিক ফিল্ড, এটার জন্য কি ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি এটা কি বেড়ে গেল নাকি কমে গেল? আমরা বলতে পারি না নেট ইলেকট্রিক ফিল্ড কমে যাচ্ছে। তাহলে ডাইইলেকট্রিক প্রবেশ করাইলে ই এর ভ্যালুটা কমে যায়। তাহলে এখানে ই এর ভ্যালুটা যদি কমে, ই এর ভ্যালু যদি কমে, আমি কি বলতে পারি যে সি এর ভ্যালুটা কি হয়ে যাবে বলতো, বেড়ে যাবে। তাহলে এইভাবে আসলে একটা যখন আমরা ডাইইলেকট্রিক পদার্থ প্রবেশ করাই, ডাইইলেকট্রিক মিডিয়াম যখন প্রবেশ করাই, তখন আসলে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বেড়ে যায়, কারণ ভিতরের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, টোটাল ভ্যালুটা কমে যায় বিকজ অফ দ্য পোলারিটি। ঠিক আছে, তো যেহেতু আমাদের মাঝখানে একটা পোলার যৌগ প্রবেশ করিয়েছি, তো এই পোলার যৌগ প্রবেশ করানোর ফলে আমাদের আহ তোমার হচ্ছে একটা অপোজিং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, বিপরীত দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে নেট ইলেকট্রিক ফিল্ড কমে যাচ্ছে। নেট ইলেকট্রিক ফিল্ড কমে যাচ্ছে দেখে সি বেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট তুমি এখানে কয়েকটা ভাগে বলতে পারো, ই যদি কমে ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি, তাহলে আমাদের এভাবে আমরা বলতে পারি ই কমতেছে দেখা ভি কমতেছে। ঠিক আছে, আবার আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, যেহেতু ভি কমতেছে তাহলে সি হচ্ছে বেড়ে যাবে। তাহলে এখানে তিনটা ঘটনা ঘটতেছে, ডাইইলেকট্রিক পদার্থ প্রবেশ করালে ই কমে, ভি কমে, কিন্তু সি বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি ইফ ডাইইলেকট্রিক, অথবা লিখি ফর ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, ফর ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ই হচ্ছে কমে, ভি হচ্ছে কমে, সি হচ্ছে বাড়ে। ই হচ্ছে কমে, ভি হচ্ছে কমে, সি হচ্ছে বাড়ে। ঠিক আছে, তো এটা এমসিকিউ হিসেবে আসতে পারে, তোমাকে বলবে যে আহ, যদি একটা ডাইইলেকট্রিক পদার্থ রাখা হয় তাহলে নিচের কোন ঘটনাটা ঘটবে। তোমাকে বললো ইলেকট্রিক ফিল্ড কমবে, ভি এর ভ্যালু, ইলেকট্রিক পটেনশিয়াল বা পটেনশিয়াল ডিফারেন্স কমবে, সি বাড়বে, তখন এক দুই তিন, তিনটে আমাদেরকে অ্যান্সার দাগাইতে হবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি যারা অনলাইনে ছিলাম কি হলো ঘটনাটা? স্যার, ইলেকট্রিক ফিল্ডটা কেন কমছে এটা আবার একটু বলবেন? আহ ইলেকট্রিক ফিল্ডটা কমতেছে কারণ হচ্ছে এখানে এই পজিটিভ নেগেটিভ, ব্যাটারির পজিটিভ নেগেটিভ চার্জ যেগুলো এখানে আসছিল, ও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে ডান দিকে। তাহলে ও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে এই যে ডান দিকে গ্রিনটা। আর পানির যে অংশটা রাখছো, পানির অংশে যেহেতু পোলারিটি রয়েছে, ডান সাইডটা কিছুটা পজিটিভলি চার্জ হয়ে থাকতেছে, বাম সাইডটা কিছুটা নেগেটিভলি চার্জ হয়ে থাকতেছে। তো পানির এই দলার মধ্যে আসলে কিছুটা পজিটিভ নেগেটিভ হয়ে রয়েছে, এবং সেটা কি উল্টা দিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। তাহলে যেটা ব্যাটারির থেকে আসা পজিটিভ নেগেটিভ তৈরি করে, পানির অংশটা তার উল্টা দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কমে যেতেছে। যেহেতু অপোজিট দিকে থাকলে ভেক্টর ক্ষেত্রে আমরা জানি একটা একটাকে কমায় দেয়, তাই না? রেজাল্টেন্টটা কি হয়, সবসময় ছোট হয়। এটাই হয়েছে, এক্সটার্নালটা থেকে ইন্টারনালটা বাদ যাচ্ছে। মরমে কি বুঝতে পেরেছো?
জি স্যার, বুঝেছি। ঠিক আছে, যেমন তোমাকে আরো একটা এক্সাম্পল দেই, এটা যদি তুমি বুঝতে চাও আর একটু। ধরো আমার দুইটা চার্জ আছে, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ। এখানে +4 কুলম্ব আছে, এখানে -3 কুলম্ব আছে, ঠিক আছে। এখন এদের মধ্যে যেই ফোর্স কাজ করে, এদের মধ্যে যে ফোর্স কাজ করে, আমরা এই ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু জানি 1/4πε0 Q1 Q2 / d², এই ফর্মুলাতে বের করি। কথা হচ্ছে এটা কখন ইউজ করি, এটা যদি ভ্যাকিউম হয়, তাই না? ভ্যাকিউম হলে পরে আমরা এটা ইউজ করতে পারি। এখন আসলে যদি এটা ভ্যাকিউম না হয়, ধরো এটা প্লাস চার্জ আর এটা মাইনাস চার্জ, ঠিক আছে। এটা যদি প্লাস হয় এটা 4 কুলম, আর এটা যদি কি হয় তাহলে -3 কুলম। মাঝখানে যদি আমি পানি দিয়ে রাখি, মাঝখানে যদি আমি হচ্ছে পানি দিয়ে রাখি, তাহলে এদিক দিয়ে ওয়াটারের মলিকিউল রয়েছে, এদিক দিয়ে ওয়াটারের মলিকিউল রয়েছে, ঠিক আছে। এখন যদি ওয়াটারের মলিকিউল থাকে তাহলে এগুলা নেগেটিভ চার্জ হয়ে যাবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। ঠিক একইভাবে নেগেটিভের পাশে কি থাকবে বলতো, কাইন্ড অফ হচ্ছে পজিটিভ থাকবে। এখন এই যে যে অংশটা তৈরি হলো, এই অংশটা কোন দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে দেখো। যেহেতু আমি একটা পোলার মাধ্যম রাখছি, পোলার মিডিয়াম রাখছি, এই পোলারিটির জন্য আমি বলতে পারি এই যে প্লাস চার্জ আর এদিকে রয়েছে হচ্ছে মাইনাস চার্জ, এইগুলা যদি আমরা একটু ফোকাস করি, দেখো এই অংশগুলো হচ্ছে আমাদের প্লাস চার্জ, এগুলো হচ্ছে আমাদের মাইনাস চার্জ। এই যে প্লাস আর এই যে মাইনাস, তাহলে এই প্লাস থেকে মাইনাসের দিকে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটাকে আমরা বলতে পারি ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, বিকজ অফ দ্য মিডিয়াম গেটিং পোলারাইজড। মিডিয়াম যেহেতু পোলারাইজড হয়ে যাচ্ছে, সেহেতু এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, এবং যেটার ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য লেফট। আমরা বলতে পারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছে আমাদের ইন্টেন্সিটির ডিরেকশনটা হবে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ই ইন্টারনাল। এখন এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা কি করবে একটু চিন্তা করো। ওরা কিন্তু নিজেরা নিজেদেরকে ফোর্সে অ্যাট্রাক্ট করতেছিল, ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতেছিল। আমরা কিন্তু এখানে দেখতেছিলাম এই প্লাস চার্জটাকে ওই মাইনাস চার্জ অ্যাট্রাক্ট করতেছে, এই মাইনাস চার্জটাকে এই প্লাস চার্জ অ্যাট্রাক্ট করতেছে, এই মাইনাস চার্জটাকে এই প্লাস চার্জ অ্যাট্রাক্ট করতেছে। এখন আসো, এই ফোর্সটা তো ছিল, আগেও ছিল, এখনো আছে, কিন্তু অ্যাডিশনাল যেটা হয়েছে এই ইলেকট্রিক ফিল্ডটা, আমরা কি বলতে পারি যে পজিটিভ চার্জের উপর একটা ফোর্স দিবে। দেখো এই ইলেকট্রিক ফিল্ড আমরা জানি প্লাস চার্জকে ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকে ওইদিকে একটা ফোর্স দেয়, আর মাইনাস চার্জকে উল্টা দিকে একটা ফোর্স দেয়। তাহলে এইটা হচ্ছে এফ মিডিয়াম বলতে পারো। এখানে যে পোলার একটা মিডিয়াম দিছিলাম, এই মিডিয়ামের জন্য আউটওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে, এখানেও আউটওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে। এখন আমাকে বলো তো, যদিও এরা প্লাস মাইনাস চার্জ, এরা অ্যাট্রাক্ট করতেছিল, আগেও অ্যাট্রাক্ট করছে, পরবর্তীতে যেটা হয়েছে আমি কি বলতে পারি, দেখো তো, পরবর্তীতে যেটা হয়েছে এই দিকের অ্যাট্রাকশন কে কিছুটা কমায় দিচ্ছে হচ্ছে উল্টা দিকের রিপালশনটা, উল্টা দিকের বিকর্ষণটা, যেটা মিডিয়াম দ্বারা ক্রিয়েটেড হয়েছে। এই মিডিয়াম দ্বারা ক্রিয়েটেড হওয়ার ফলে আমি কি বলতে পারি টোটাল ফোর্সের ভ্যালু এবার একটু কমে যাবে। ধরো এবার যদি আমি এফ নেটের কথা চিন্তা করি, এফ নেট উইল গেট স্মলার। এফ নেট হবে হচ্ছে, এটাকে ধরতে পারো এফ অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন ফোর্স, এফ অ্যাট্রাকশন মাইনাস হচ্ছে এফ মিডিয়াম, ঠিক আছে। মিডিয়ামের ফোর্সটা আসলে বাদ যাবে। বলো, কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি একটু মিউট আপন এন্ট্রি করে দিই দাঁড়াও। ফলে স্যার এই যে আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। একটা মিনিট, এখন আসো, তোমরা বুঝো কিনা এখানে নেট ফোর্সে আমরা এটা কিভাবে কাউন্ট করি। 4πε না লিখে এপসাইলন নট না লিখে এপসাইলন লিখি, এখানে লিখি Q1 Q2 / কি বলতো d², ঠিক আছে। তো দেখো এই যে 1/4πε0 এর জায়গায় এখানে কি হয়ে গেছে বলতো, এপসাইলন নট এপসাইলন হয়ে গেছে। আর এপসাইলনের ভ্যালু তো আমরা বলতে পারি যে এটা ওই যে কে এপসাইলন নট হয়, কে এর ভ্যালু ইউজুয়ালি একের থেকে বড় হয়, তাহলে এপসাইলন ইন্ট্রোডিউস করার ফলে এই নিচের ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে, নিচের ভ্যালু বড় হলে নেট ফোর্সটা কমে যাচ্ছে। তাহলে এই যে দেখো আমরা যে ফিজিক্স দিয়ে বোঝার চেষ্টা করছি কেন নেট ফোর্স কমে, কারণ অপোজিট দিকে মিডিয়াম একটা ফোর্স দেয়, এবং এইখান থেকে আমরা দেখলাম ওই মিডিয়ামের ফোর্সটা কিভাবে কাউন্ট হয়। আমি তখন এপসাইলন নট ইউজ না করে এপসাইলন ইউজ করি, আর এপসাইলনের ভ্যালু যেহেতু এপসাইলন নটের থেকে বেশি, তো এটা যখন বেশি হবে নেট ফোর্সটা একটু কমে যাবে। হ্যাঁ বলো। স্যার আমরা তো এখানে স্যার একটাই ইন্টারনাল লাইন কনসিডার করছি, কিন্তু স্যার এখানে তো মাল্টিপল প্লাস আর মাইনাস আছে, সো অন্যটা থেকে অন্যটার মধ্যেও তো স্যার ফিল্ড ক্রিয়েট হতে পারতো। হ্যাঁ মানে বুঝছি, মানে তুমি যখন তুমি চিন্তা করবা, এখানে তো হচ্ছে
মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এই প্লাস মাইনাস গুলা কাইন্ড অফ পাশাপাশি থাইকা অনেকটা নিউট্রালের মতো আচরণ করতেছে। আবারও বলি, এই প্লাস মাইনাস গুলো, এই যে মাঝখানের দুইটা অণুর বা দুইটা মলিকিউলের প্লাস মাইনাস গুলা পাশাপাশি থাইকা একটা নিউট্রালের মতো, তুমি যদি এখন পুরা পানির দলাটার কথা চিন্তা করো, এই মাঝখানে কিন্তু প্লাস মাইনাস গুলা, এই যে একটার প্লাস আর আরেকটার মাইনাস মিলে নিউট্রালের মতো আচরণ করতেছে। ও কিন্তু আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলেও কাইন্ড অফ পাশাপাশি থাকা অবস্থায় একটার একটাকে আসলে আহ আহ ক্যান্সেল করতেছে না। জিনিসটা হচ্ছে কেমন, যে এই মাইনাস গুলা মিলা আর এই প্লাসটা মিলা তুমি যে ইলেকট্রিক ফিল্ডটা বাম দিকে দেখাইতেছো, এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সবার ইলেকট্রিক ফিল্ডের সামেশন বলতে পারো। এই যে এখানেও তো প্লাস মাইনাস রয়েছে, ঠিক আছে, এখানেও তো প্লাস মাইনাস রয়েছে, এরাও তো একটা করে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ঠিক আছে। তুমি যেটা দেখাচ্ছ এটা হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড কাইন্ড অফ, এবং পুরা দলাটা মাঝখানেও কিছু প্লাস মাইনাস ছিল, কিন্তু দিন শেষে এই পুরা পানির দলার এক সাইডে নেগেটিভ আর এক সাইডে পজিটিভ। তো সেই হিসেবে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে বাম সাইডে বলছি। মাঝখানের অংশগুলা কাইন্ড অফ পাশাপাশি আছে দেখা ব্যালেন্সে রাখছে, নিউট্রাল অবস্থায় রাখছে, কিন্তু পুরা পানির দলাটা কিন্তু নিউট্রাল নাই, এক সাইডে কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, আর এক সাইডে পজিটিভ হয়ে গেছে। কথাটা কি বোঝা গেছে? তা কি জাস্ট পাশাপাশি ইয়েস। থাকার জন্য ও হচ্ছে অনেকটা নিউট্রালের মতো আচরণ করতেছে। ওকে, এখন আসো। ভাইয়া দুটাই সেম চার্জ হইতো কি হইতো? হ্যাঁ, আবার একটু বলো। দুটাই যদি charge হয়, বুঝি নাই, কি দুইটাই একই সেম দিকে? চার্জ হইলে, ও, সেম সেম চার্জ যদি, ভালো কোয়েশ্চেন করছে। দুইটাই যদি সেম চার্জ হইতো, আহ তখন আসলে কিভাবে আমাদের হইতো, এটাও সমস্যা নাই, এটা +5 কুলম আর এটা ধরো +2 কুলম। সো যেটা হায়ার পটেনশিয়াল মানে হায়ার চার্জ, বড় চার্জ যেটা, ওইটার কাছে নেগেটিভটা থাকতো। আর যেহেতু এটা ছোট চার্জ, মানে ডমিনেট করার একটা প্রশ্ন আসছে, যেহেতু এটা বড় চার্জ এটা ছোট চার্জ, তাহলে এই বড় চার্জটার কাছে নেগেটিভটা থাকতে হবে, কারণ ওর ইলেকট্রিক ফিল্ডটা বেশি স্ট্রং হবে। কিন্তু এখানে পজিটিভ চার্জ থাকা সত্ত্বেও কেন একটা প্লাস থাকতে পারতেছে, কারণ পুরো ফিল্ডটা ডমিনেটেড বাই দিস +5 কুলম চার্জ, 2 কুলমের থেকে যেহেতু এটা বড়। কথা বোঝা গেছে রিজন? তোমার মনে হইতে পারে ভাই এখানে প্লাসের পাশে আবার প্লাস থাকতেছে জি। কেন, কারণ মেইন ইলেকট্রিক ফিল্ড কারটা ডমিনেট করতেছে, +5 কুলমেরটা, ঠিক আছে। তো ও যেভাবে চাবে সেটাই হবে, ওর কাছে নেগেটিভই রাখবে, ওর কাছে নেগেটিভকে যেতে দেবে। আচ্ছা, সো তাহলে মরমি, তুমি কি এই ছবিটা দিয়ে আরেকটু বুঝতে পারছো যে কিভাবে মাঝখানে একটা মিডিয়াম আমি প্রবেশ করালে ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়? ফোর্সের ভ্যালু চেঞ্জটাকে আমরা এপসাইলনের ভ্যালুর মধ্যে কাউন্ট করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি ছবি আঁকো, যে মিডিয়াম থাকার ফলে একটা বাইরের দিকে আউটওয়ার্ড ফোর্স কাজ করতেছে, যেটা অ্যাট্রাকটিভ ফোর্সটাকে একটু কমায় দিচ্ছে। কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন আসো, যদি এই পার্টটা আমরা বুঝে থাকি, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। তাহলে এখান থেকে আমাদের যে এমসিকিউ গুলো আসবে আশা করি অ্যান্সার করতে পারবা। যদি 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে, তাইলে এরকম দুইটা ছবি আঁকবা, ছবি এঁকে ইন্টারনাল এক্সটার্নাল দেখায় ইকুয়েশন দিয়ে দেখা দিবা। এটা দরকার হলে 2 মার্কের কোশ্চেন হলো 1 পেজ ধরে লিখবা। এই 1 পেজের মধ্যে এক্সপ্লেনেশন দিয়ে তুমি টিচারকে ইমপ্রেস করে ফেলতে পারবা। দেখবা যে একটা কোশ্চেন এসে 2-এ 3 দিতে পারবে না, 2-এ 2 হবে, কিন্তু যে গুড ইমপ্রেশনটা তুমি তৈরি করলা পরবর্তী কোশ্চেন গুলাতে এটা তোমাকে হেল্প করবে। সো কোনো কিছু বেশি পারলে, মানে কম লেখার দরকার নাই, যতটা পারো আর কি দেখানোর চেষ্টা করো, ঠিক আছে। 1 মিনিট। আচ্ছা, সো চলো আমরা একটু শুরু করি। স্যার কালকে কি অফলাইনে ক্লাস নিতে পারবেন নাকি কালকে আহ, অনলাইনে নিবেন? না, কালকে আসলে অফলাইনে ক্লাস নিতে পারতেছি না। ওই কারণ হচ্ছে আমাদের রুমে পুডিং লাগাবে রবিবারে, সোমবারের আগে আসলে আমরা রুম পাবো না, বুঝছো। সো এই উইকটা একটু সবাই ম্যানেজ করো। আমরা তো ক্লাস এক্সট্রা হোক, ভিডিও দেয়া হোক, নিচ্ছি আর কি, চেষ্টা করতেছি, ঠিক আছে। সরি আপনার ফর দ্য মজাই পাবে ইনকনভেনিয়েন্স। এমনি করতে। আপনার রুম না হলেও সমস্যা নেই, এমনি করতে মজা লাগে। আপনি সারা জীবন এমনি ক্লাস নেন, প্যারা নেই। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, ঠিক আছে, বাট আমার তরফ থেকে চেষ্টার কোনো ঘাটতি ছিল না। এখন ধরো বাড়িওয়ালা 4-5 দিন পানি দিয়ে রাখতে চাচ্ছে, কারণ পানি না দিলে আবার যদি লিফট কি বলে ছুটে যায়, এটা তো বুঝতেছই। আর এটা তো আমি আমার টাকা দিয়ে লাগাচ্ছি না, বাড়িওয়ালা যেহেতু টাকা দিয়ে লাগাই দিচ্ছে, এখন ওনার কথা না শুনলে তো আসলে জিনিসটা কেমন হয়, তাই না? লেটস রিমেইন পোলাইট, বাট পাশের ভাই বিল্ডিং কি এর এই তাই যে যায় আসলে? পাশের বিল্ডিং এর যে লোক সাবলেট দেয়, আমার মাথা গরম করে লাইছে। আর আমার মাথা গরম হলে ভাই একটু সমস্যা আছে আর কি, বুঝছো। আমি
খেপি না, কিন্তু কেউ যদি কখনো খেপায় দেয় তখন একদম খুব ঝামেলা হয়ে যায় আর কি, ঠিক আছে? স্যার একটু শেয়ার করেন। কি শেয়ার করবো, যে কি ঘটনা হয়েছে? জি স্যার, Yes, এটাই শেয়ার করে করেন, আসি। বহুত জি ফিল ভাই, করছি কি স্যার। কাইজা করবেন? আচ্ছা, তোমাদের আমি বলি, রেকর্ডিংটা বন্ধ করে রাখলাম। আজকে সকালবেলা এই পাশের বিল্ডিং এ সুব্রতর রুমে হচ্ছে দুইটা ক্লাস নিছি আমি। আহ এখন সুব্রতর রুমটা হচ্ছে ওই পুরা ফ্লোরটা একজন নিয়ে রাখছে। সে হচ্ছে বিভিন্ন টিচারের সাবলেট দেয়, ঠিক আছে? সে হচ্ছে বিভিন্ন টিচারকে সাবলেট দিয়ে ওইখানে হচ্ছে কোনো মতে সে আহ তার একটা এক্সট্রা ইনকাম, সে হচ্ছে মধ্যস্বত্বভোগী, মানে মিডল ম্যান বলতে পারো, ঠিক আছে? এখন ওই বাবু স্যাররেও সেই ভাড়া দিছে, ওই সুব্রতরেও সেই অনেক টাকা নেয়, শুক্র শনি বাবদ 20,000 টাকা নেয়। সে কিন্তু পুরা ফ্ল্যাটটা যে ভাড়া নিছে মনে হয় 50,000 টাকা দিয়ে ম্যাক্সিমাম, কিন্তু সে এক একটা রুম শুধু শুক্র শনিতে 20,000 করে দিয়ে দিছে, ঠিক আছে? এখন আমি কেন ক্লাস নিলাম, আমি কিন্তু সুব্রতর কাছে কথা বলেই নিছি। এখন কেন সে তারে জানানো হইলো না, আর কেন হচ্ছে আহ মানে আমি নিব, মেইন কথা হচ্ছে যে তার কাছে নথি স্বীকার করে নিতে হবে, অথচ সে শুক্র শনির জন্য তো সুব্রত ভাড়া দিচ্ছেই। ও ক্লাস নিচ্ছে দুপুরের পরে, তাহলে ও সকালে আমার দুইটা ক্লাস নিতে দিছে এমনও না এটা কন্টিনিউয়াসলি, এটা 2 দিনের জন্য, ঠিক আছে? এই এত কিছু তো আমিও ফোন করে জিজ্ঞেস করতাম না। সুব্রতর কোন একদিন জানি কারেন্ট চলে গেছে, রুমে নাই, আমার রুমে পরীক্ষা নিছে, এগুলো তো আমরা করি, আমরা ভাই বেড়াদার মানুষ। আহ, এখন এই লোকের হচ্ছে পুরা ইগো। এখন ওইখানে তার বাথরুমের কোন ফ্ল্যাশ নষ্ট সেটাও আমাকে উপর দিয়ে চালাইতেছে যে আমরা নাকি ওখানে নষ্ট করে দিয়ে আসছি, বুঝছো? মানে সে একটা বিশাল গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। অথচ তোমরা খেয়াল করছো কিনা যায় নাই যে তোমাদের পাশে যে একটা বিউটি পার্লারের রুম আছে, ওই রুমের ওই যে উপরে মাঝে মাঝে কাজ করে, দেখবা কয়দিন পর পর ওই যে টিন শেড ফুটা হয়ে পানি পরে দেখা একবার ট্রিপল লাগাইলো, এখন হচ্ছে কি বলে তোমার টিনের কাজ করাইলো, এই প্রত্যেকটা কাজ করাইতেছে কিন্তু আমার সিঁড়ি দিয়ে উঠে উঠে, ঠিক আছে? আর আমার সিঁড়ি দিয়ে উঠে উঠে করতেছে, আমরা কিন্তু একবারও এটা নিয়ে কোনো কমপ্লেন জানাইনি, কিছুই করিনি। হ্যাঁ, অথচ এটা কিন্তু এক বাসার আরেকজনের ইউজ করতে গেলে পারমিশন নেওয়ার কথা ছিল, ওনারা তো পারমিশনও নেয়নি, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা উই হ্যাভ বিন ফেয়ার এন্ড উই হ্যাভ বিন কি বলে মানবিক, ঠিক আছে? আর এখানে সে নিজে ওই ফ্ল্যাটের মালিক না বা ওই বিল্ডিং এর মালিক না, সে মালিকের কাছে ভাড়া নিয়ে এসে এখানে হচ্ছে সে বিশাল কি বলে তার কাছে নত স্বীকার করা লাগবে, জিনিসটা অনেকটা এইরকম অবস্থা, ঠিক আছে? এখন আমি তো ডাইরেক্ট থ্রেট দিছি যে প্রথম কথা, আমি বাড়িওয়ালার সাথে যা কথা বলবো, আমার এদিক দিয়ে যে নিছে, আমরা যে এতদিন কিছু করি নাই, আর এখানে দুইটা ক্লাস নিছে, এতগুলা কথা শোনা লাগতেছে, ওনারে হয় সরাই দিব আমি, অথবা ওনার কালকে আমি স্টুডেন্ট নিয়ে চলে যাবো, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? উনি কি করবে আই উইল সি, ঠিক আছে? এখন স্টুডেন্টদের টাইম চলতেছে আর উনি আমাদের সাথে এসে ঝামেলা করার চেষ্টা করতেছে। মানে স্টুডেন্টদের টাইম চলতেছে মানে হচ্ছে মানে আমরা যেটা করতেছি এমন তো না ইলিগাল কিছু করতে চাচ্ছি, ঠিক আছে? লিগাল একটা জিনিস। আমি ওনারে বলছিও যে আমরা 500 টাকা এডিশনালি দিব দরকার হলে, কারেন্ট বিল বা কোনো কিছু বাবদ যদি কোনো খরচ হয়ে থাকে, তাতেও সে হচ্ছে মানে সে খুব গরম দেখাচ্ছে। আহ মানে কি বলে যে বিরক্তিকর একটা অবস্থা। এই এই ধরনের আম, মানুষ, যারা মিডল ম্যান হয়, এই যে মানে দালালি করে, খুব সিম্পলি যদি বলি, আহ, এই যে রুম নিয়ে দালালি, এটা আসলে খুবই পেইনফুল। এটা টিচাররা এখানে যারা পড়ায় অনেকে এটা ফেস করে, আই নো, বাট দিস ইজ ভেরি আনফেয়ার এন্ড দিস ইজ ভেরি, আমি সত্যি কথা বাড়িওয়ালার যা বলবো, ওই পুরা ফ্লোর আমরা দরকার হলে ভাড়া নিয়ে নেবো, টিচাররা ভাড়া নিয়ে নেবো, ওনার কাছ থেকে কেন আমার ভাড়া নেওয়া লাগবে, ঠিক না? সো ইটস বিন ভেরি পেইনফুল। এবং যদি কখনো ডাক দেই চলে আসবা, একদম ওই বিল্ডিং এ যায় ধরো হানা দিব আমরা, বুঝছো? মাহফুজ পারবো তো নাকি? আর ইমতিয়াজকে মারেন, ইমতিয়াজই পারবে, ও তো লাঠি দিয়ে দাঁড়া থাকবে স্যার, আপনার হ্যাঁ, সামনে। একদম ইমতিয়াজই পারবে স্যার, ইমতিয়াজ। সেটাই। স্যার আকিব, কালকে যাবেন? কালকে আমি ডাক দিলে চলে এসো আর কি, ঠিক আছে? ক্লাস নাই, স্যার ক্লাসে রেডি, স্যার 100% স্যার। সবকিছু রেডি স্যার, লাঠি মাটি আছে রেডি, স্যার। আপনি শুধু ডাক দেন স্যার, আমরা আসতেছি স্যার। আচ্ছা, আপনি শুধু বল। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। আমরা যেখানে ছিলাম, তাহলে এই প্রশ্নটা আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি। এইবার চলো আমরা চলে যাই হচ্ছে স্টোরড এনার্জি ইন ক্যাপাসিটর বা ধারকের সঞ্চিত শক্তি। স্টোরড এনার্জি ইন ক্যাপাসিটর। আর আমি যে দুইটা ক্লাস নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে বাংলা ভার্সনের নতুন ব্যাচ, মানে 26 সালের ব্যাচ। ব্যাচটাতে স্টুডেন্ট 30 জন হলে আমি এই যে ছোট রুমটাতে নিয়ে নিতাম, ব্যাচটাতে কেবল স্টুডেন্ট বাড়ছে, 55-57 জন ক্লাস করে। তো 57 জনের ক্লাসরুম তো সব জায়গায় পাওয়া যায় না আসলে, হ্যাঁ। তো এই জন্য ওইখানে গেছিলাম। আর আহ, ওই ব্যাচগুলো একটু চেষ্টা করতেছিলাম কন্টিনিউ রাখার, যেহেতু বেশিরভাগই নতুন নতুন স্টুডেন্ট
প্রতিদিন আসে, ওরা তো আর জানবে না আজকে অনলাইন ক্লাস না অফলাইন ক্লাস। তো এই জন্য মেইনলি ওইখানে একটা দুইটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছিলাম, তার মধ্যে এই প্যারাটা খুবই বিরক্ত লাগতেছে আর কি। স্যার সুব্রত স্যারের ওই রুমটা শুক্রবার আর শনিবার সারাদিনের জন্য বুক করো না সুব্রত স্যারের জন্য, শুক্র নাকি অন্য শনি স্যারকে আনতে সারাদিন হবে? সুব্রতর নেয়া। এখন সুব্রত কারে কি ভাড়া দিবে, বা ধরো একটা দুইটা ক্লাস নিতে দিবে, একটা দুইটা ক্লাসের জন্য তো তার কাছ থেকে পারমিশন নেওয়ার কিছু নাই, তাই না? তো জি ব্যাপারটা তো স্যার, এটা তো এক্সেস মানে দালালিপনা করছে, মানে নিজেকে কি মনে করছে স্যার, মানে বুঝলাম না আমি কিছু। সেটাই। চলো, স্টোরড এনার্জি ইন ক্যাপাসিটর আমরা এটা একটু আলোচনা করি। এটার ফর্মুলাটা আগে একটু লিখে দিই, ফর্মুলাটা কেমন হবে, ঠিক আছে? ফর্মুলা যেমন হবে দেখতে সেটা হচ্ছে, তোমাদের মনে আছে কিনা জানি না যে স্টোরড এনার্জি ফর স্প্রিং, স্প্রিং এর জন্য কেমন ছিল? স্প্রিং এর জন্য ছিল না যে এটা কে, এটা যদি এম হয়, এটাকে যদি আমি এক্স পরিমাণ সরাই, তাহলে স্টোরড এনার্জির ফর্মুলা ছিল হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? স্টোরড এনার্জির ফর্মুলা ছিল হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন আসো যে এইটাই যখন ধারক হবে বা ক্যাপাসিটর হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কেমন হবে? এটা ক্যাপাসিট্যান্স যদি সি হয়, এখানে যদি পটেনশিয়াল তুমি ডিফারেন্স ভি অ্যাপ্লাই করো, এখানেও তো আমরা জানি যে এটার পটেনশিয়াল আর এটার পটেনশিয়াল সেম হয়ে যায়। সো এইটার ক্যাপাসিটেন্স, সরি ক্যাপাসিটেন্সের যে স্টোরড এনার্জি, এটার ফর্মুলা হাফ কে এক্স স্কোয়ারের জায়গায় এখানে হয় হাফ সি ভি স্কোয়ার। সো দেখতে অনেকটা সেম। এবং তোমাদের গতদিনে আমরা বলতেছিলাম স্প্রিং এর যে সিরিজ প্যারালালের ফর্মুলা, আমরা কিন্তু দেখছি যে আমাদের ক্যাপাসিটরেরও সিরিজ প্যারালালের ফর্মুলা কিন্তু অনেকটাই একই রকম, ঠিক আছে? সো যেহেতু দুইটার ফর্মুলা গুলা দেখতে একই রকম, হাফ কে এক্স স্কোয়ার, এখানে কি আছে বলতো? হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে? এখন আসো, যদি এই পার্টটুকু পর্যন্ত আমরা বুঝে থাকি, এই হাফ সিভি স্কোয়ারটা কিভাবে আসছে এটা একটু দেখানো যেতে পারে। তো আমরা সবাই জানি যে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, এই ফর্মুলাটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, চলতড়িৎ চ্যাপ্টারে দেখছিলাম। আমি কি বলতে পারি, খুব ক্ষুদ্র পরিমাণ চার্জ ডি কিউ পরিমাণ চার্জকে যদি সরাই, ভি পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে চার্জকে যদি সরাই ডি কিউ পরিমাণকে, তাহলে যে কাজটা হবে সেটা কি হবে? ওয়ার্ক ডানটা হবে ডি ডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ কে যদি আমি টোটাল ডাব্লিউ তে কনভার্ট করতে চাই, তাহলে এটা কি হয়ে যাওয়া উচিত? ফর্মুলাটা ইন্টিগ্রেশন ভি ডিকিউ। আমরা মনে আছে তোমাদেরকে বলেছিলাম অনন্য, যে যখন একটা ব্যাটারি কানেক্ট করি ক্যাপাসিটরের সাথে, অল্প অল্প করে চার্জ যেতে থাকে, ভোল্টেজ বাড়তে থাকে, তাহলে ভোল্টেজ আর চার্জ এই দুইটাই কিন্তু ভেরিয়েবল। তাহলে এখানে ভি আর ডিকিউ এই দুইটাই কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে, যত ডিকিউ যাচ্ছে উপরে তত এইটার পটেনশিয়াল আস্তে আস্তে বাড়তেছে। সো তুমি চাইলেও কিন্তু এই ভিটাকে বাইরে নিয়ে আসতে পারবা না, ঠিক আছে? তাহলে এই ভি এর পরিমাণ কিন্তু ডিকিউ যত বাড়তে থাকে, উপরে যত চার্জ যায়, পটেনশিয়াল বাড়ে, পটেনশিয়াল বেড়ে বেড়ে একসময় হচ্ছে এখানে যে ব্যাটারিটা থাকে ওটা সমান হয়েছে, ঠিক আছে? তাহলে যেহেতু এটা বাড়তেছে, ভিটা ডিকিউ এর সাথে সাথে চেঞ্জ হয়, তাহলে এই ভিটা ভেরিয়েবল। এখন আসো, দুইটা ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করা কঠিন, কিন্তু আমরা জানি সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে ভি সমান সমান কি হবে? কিউ ডিভাইডেড বাই সি। তাহলে হচ্ছে ভি সমান সমান কি বলতো? কিউ ডিভাইডেড বাই সি। এখন আসো, যে এই কিউ এর ভ্যালুটা যদি আমি এখানে, ভি এর ভ্যালুটা যদি এখানে বসায় দিই, কিউ বাই সি ডি কিউ, তাইলে দেখো ধারকে চার্জ যাক আর যাই যাক, ধারকত্ব বা ক্যাপাসিটেন্স তো চেঞ্জ হবে না। সো ওয়ান বাই সি আমরা আসলে বাইরে নিয়ে আসতে পারি, কারণ ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি? 4 পাই এপসিলন নট আর। ওখানে চার্জ যাওয়ার সাথে সাথে তো চেঞ্জ হয় না। অথবা সি ইকুয়াল টু এ এপসিলন নট বাই ডি, চার্জ কম গেল বেশি গেল, ওইখানে তো আসলে ধারকত্ব ওইভাবে চেঞ্জ হয় না। তাহলে ধারকত্ব কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে গেলাম, এখানে থাকলো কিউ ডি কিউ। ধরলাম ইনিশিয়ালি চার্জ ছিল 0 পরিমাণ, আর ফাইনালি টোটাল চার্জের পরিমাণ হচ্ছে কিউ। তাহলে লিমিট হচ্ছে কিউ ডি কিউ 0 থেকে কিউ। তাহলে 1/c, এটা জানি আমরা মনে হয় এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 হয়। তাহলে কিউ ডি কিউ কে ইন্টিগ্রেশন করলে কিউ স্কোয়ার বাই কি হবে বলো তো? কিউ ডি কিউ কে ইন্টিগ্রেশন করলে এটা কিউ স্কোয়ার বাই 2 হবে। তাহলে কিউ স্কোয়ার বাই 2, আর এখানে আমাদের লিমিট হবে হচ্ছে 0 থেকে কিউ, ঠিক আছে? তাহলে দেখো এখানে টোটাল ওয়ার্কের ফর্মুলা হবে হচ্ছে 1/c কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0। কারণ কিউ আর 0 আমি যখন লিমিট বসাবো, এটা কিউ কিউ স্কোয়ার বাই 2 মাইনাস 0 হচ্ছে। তাহলে দেখো এটাকে কিউ স্কোয়ার বাই 2c লেখা যায়। অথবা এই কৃত কাজটাই, ওয়ার্ক ডানটাই যেহেতু ওর মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমে, স্টোরড এনার্জি হিসেবে জমে, তাহলে এটাকে আমরা ডাব্লিউ আর ইউ সমান লিখে কিউ স্কোয়ার বাই 2c লিখতে পারি। এটা আমাদের একটা ফর্মুলা স্টোরড এনার্জির। এরকম আমরা মাল্টিপল ফর্মুলা দেখাতে পারবো। দেখো আর একটা ফর্মুলা দেখাচ্ছি, সেটা হচ্ছে, আমরা জানি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে কিউ ইকুয়াল টু কি বলতো? সিভি। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি,
তাইলে কিউ সমান সমান কি হবে বলো তো আমাদের? সি ইন্টু ভি। কিউ সমান সমান হবে সি ইন্টু ভি। এখন আসো, আমরা যদি এই কিউ এর বদলে সি ইন্টু ভি বসাই, তাহলে ইন্টারনাল এনার্জি কি হবে? সি ভি এর হোল স্কোয়ার, এই যে কিউ স্কোয়ারের জায়গায় বসাই দিছি, এটা হচ্ছে 2c। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে থাকতেছে হচ্ছে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c। সি আর সি স্কোয়ার কাটাকাটি করলে এটা হাফ সি ভি স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে দেখো এটা একটা ফর্মুলা ইন্টারনাল এনার্জির, স্টোরড এনার্জির। আবার এটাও স্টোরড এনার্জির আরেকটা ফর্মুলা, কিউ স্কোয়ার বাই 2c ইউজ করতে পারি, হাফ সিভি স্কোয়ার ইউজ করতে পারি। হাফ সিভি স্কোয়ারটা আসলে মনে রাখা সবচেয়ে ভালো, কারণ হাফ সিভি স্কোয়ার ইজি, অনেকটা হাফ কে এক্স স্কোয়ারের মতো। ঠিক আছে, ঠিক আছে। এই পার্টটুকু পর্যন্ত কি তাহকিক বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, স্যার এখন স্টোরড এনার্জি কি শুধু চার্জের উপর ডিপেন্ড করে? স্টোরড এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? চার্জের উপর শুধু ডিপেন্ড করে তা না। এখানে যদি তুমি চার্জের কথা চিন্তা করো, চার্জেরও উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটেন্সের উপরও ডিপেন্ড করে, আবার ক্যাপাসিটেন্স আর ভোল্টেজের উপর ডিপেন্ড করে। এখানে কিউ স্কোয়ার বাই 2c যখন লিখছো, ভি ভি এর ভ্যালুটা না জানলেও তুমি বের করতে পারতেছো। আর এখানে হচ্ছে সি আর ভি জানা থাকলে এটা ইউজ করবা, তখন চার্জের ভ্যালু না জানা থাকলেও ইউজ করতে পারবা। তোমার গিভেন ভ্যালুগুলা কি কি দিয়ে দিছে, কি কি, সেগুলোর উপর ডিপেন্ড করবে কোন ফর্মুলা তুমি ইউজ করতে চাচ্ছ। বাট দুইটা ফর্মুলা সেম রেজাল্টই দিচ্ছে। ঠিক আছে, এখন আসো। হাফ অফ ভি স্কোয়ার, এখানে ভিটা কি বিভব না বিভব পার্থক্য? বিভব পার্থক্য, এখানে যত জায়গায় আমরা ভি লিখতেছি সবই বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, ওই যে দুইটা প্লেটের মাঝখানের পটেনশিয়াল ডিফারেন্স, যে দুইটা প্লেট দিয়ে তুমি ক্যাপাসিটর বানাইছো। স্যার আচ্ছা, ইয়েস স্যার। স্যার এই যে ক্যাপাসিটরের স্যার যে মানে এই ভোল্টেজটা, এটা কি স্যার মানে প্লেট গুলার চার্জ ডেনসিটির উপর ডিপেন্ড করা উচিত না? মানে এটা ব্যাটারির ভোল্টেজ এর সাথে উপরে ডিপেন্ড করতেছে যে শুধু। না, ভোল্টেজ সবসময় ওই যে আমরা বলছিলাম, নদীর সাথে খাল কানেক্ট করে দিছো, দুই জায়গার পানির হাইট সেম থাকতে হবে। তো কাহিনী হচ্ছে দুই জায়গার পটেনশিয়াল সেম না হওয়া পর্যন্ত চার্জ যাবে। তুমি যদি হঠাৎ করে খালের সাইজ বড় করে ফেলাও, এই প্লেটের সাইজ বড় করে ফেলাও, এখানে নতুন নতুন করে চার্জ যাবে যাতে ওই সেম হাইটে যেতে পারে, সেম পটেনশিয়ালে যেতে পারে। এটা গত দিনই আমরা বলছিলাম ডিসকাশনে। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আসো তাহলে আমরা এই যে যা শিখলাম এটা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো প্রবলেমটা এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। ধরো তোমাকে বলছে ওকে, আচ্ছা, প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম যে একটা ক্যাপাসিটরের 60 মাইক্রোফ্যারাড হচ্ছে তার ক্যাপাসিটেন্স, এবং তোমাকে বলছে যে আহ, এইখানে আমি ওকে চার্জ করছি হচ্ছে 220 ভোল্ট অ্যাপ্লাই করে, 220 ভোল্ট অ্যাপ্লাই করে 60 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটরকে চার্জ করছি। এখন বলছে এই ক্যাপাসিটরটাকে খুলে যদি আমি একটা বাল্বের সাথে কানেক্ট করি, সো if the capacitor after being charged after being charged is connected to a bulb of 10 milliwatt, how much time will it glow? How much time will it glow? How much time will it glow? এটা কতক্ষণ ধরে আসলে আলো দিবে এটা বের করতে বলছে আমাদের। সো কিভাবে আমরা করব? ব্যাপারটা খুবই সিম্পল। আমরা এটার স্টোরড এনার্জি যেটা হবে, ওই স্টোরড এনার্জি দিয়েই তো বাল্বটা চালাবো। তাহলে আমরা বলতে পারি স্টোরড এনার্জি equals to energy used to operate the bulb. আচ্ছা, এনার্জি ইউজ টু অপারেট দা বাল্ব। তোমরা আসো তো, কথা শোনা যাচ্ছে নাকি? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এখানে লিখতে পারি হাফ সিভি স্কোয়ার, আর এনার্জি ইউজ টু অপারেট দা বাল্ব আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। এটা কি পাওয়ারের ফর্মুলা শিখছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি চলতরিৎ চ্যাপ্টারে। সো আমরা চলতরিৎ চ্যাপ্টারের জিনিসটা এখানে আমরা ইউজ করবো।
ঠিক আছে। আচ্ছা আমরা বাংলাটা লিখিনি, আমরা একটু বলে দিই। ক্যাপাসিটরটাকে চার্জ করা হয়েছে, তারপরে একটা 10 মিলি ওয়াট একটা বাল্বের সাথে কানেক্ট করছে, এটা কতক্ষণ ধরে আসলে আলো দিবে এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো W/T, তাহলে W = PT। সো আমরা জানি ওয়ার্কের যে ভ্যালু, এনার্জির ভ্যালু কি বলতো, সেম। ওয়ার্ক আর এনার্জি আসলে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, তুল্য। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, পাওয়ার ইনটু হচ্ছে টাইম, পাওয়ার ইনটু টাইম। তাহলে দেখো হাফ CV², সি এর ভ্যালু কত, 60 মাইক্রোফ্যারাড, 60 × 10⁻⁶। ভি স্কোয়ার হচ্ছে আমাদের কত বলতো, 220 স্কোয়ার, 220 স্কোয়ার। আর এখানে পাওয়ার ইনটু টাইম, এখানে পাওয়ার ইনটু টাইম, পাওয়ার হচ্ছে আমার 10 মিলিওয়াট। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 × 10⁻³ ওয়াট। মিলিওয়াট মানে 10⁻³ ইনটু এর সাথে টাইম গুণ হবে। তাহলে দেখো এখন সবার ভ্যালু দেয়া আছে, আমাদের টাইমের ভ্যালুটা চলে আসার কথা। দেখো তো কত আসে টাইমের ভ্যালুটা, যেটা আসবে সেকেন্ডে আসবে, যেহেতু সবকিছুকে আমরা SI ইউনিটে বসাইছি। সো রেজাল্ট শুড কাম ইন সেকেন্ড। 145.2. 145.2 145 45.2. শুধু 45 নাকি 1 আছে? স্যার 1 আছে। 145.2 সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। তাহলে 145 সেকেন্ড ধরে চলবে। সো এটা ম্যাথ খুব সিম্পল, কঠিন কিছু না। এটা MCQ তে আসতে পারে, CQ তেও আসতে পারে, ঠিক আছে। বাট অ্যাডমিশন লেভেলের কোশ্চেনে এগুলা বেশি আসে, যে খুবই রিলেটেবল। আমি তোমাদের যে অ্যানিমেশনটা দেখাইছিলাম মনে আছে, যে ইংলিশ ভার্সন দেখাইছিলাম, ওইটার সাথে কিন্তু মিলে, ঠিক না? একটা ক্যাপাসিটরকে চার্জ করলা, তারপর ওটাকে ডিসকানেক্ট করে একটা বাল্বের সাথে কানেক্ট করলা, বাল্বটা কতক্ষণ ধরে গ্লো করবে। এই ধরনের ম্যাথ যখন আমাকে বের করতে বলে, মানে এই ধরনের সিনারিও আমরা দেখছি, এটা জাস্ট ম্যাথমেটিক্যালি দেখলাম আর কি। ঠিক আছে, এই সুমাইরা বুঝতে পেরেছো? জি শুনছি স্যার, তো। বুঝতে পেরেছি। ওকে, এবার চলো আমরা একটু ট্রিকি একটা প্রবলেম দেখি। দিস ইজ অ্যান IIT কোয়েশ্চেন, যেটা বুয়েটে আসছিল। IIT তে আসছিল 1970s এর দিকে, আর বুয়েটে আসছিল 2019-এ, বুয়েট অ্যাডমিশনে। তোমরা দেখবা কোয়েশ্চেনটা আসলে খুবই দেখতে ভয়ঙ্কর, কিন্তু ম্যাথটা যখন আমরা করব, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি ম্যাথটা আসলে ইজি থাকে। ঠিক আছে, তো চলো আমরা একটু কোয়েশ্চেনটা তুলে ফেলি। এবং দিস ইজ এ গুড থিং যে আমরা চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটি পইরাই চ্যাপ্টার পড়তেছি। যে ম্যাথটা এখন দেখা যাচ্ছে এটা দুইটা চ্যাপ্টারের মিক্স আসলে। ঠিক আছে, সো প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম। দেখা ভয় পায় না, আমি আবারও বলতেছি, ম্যাথটা এমনিতে করতে গেলে খুবই সহজ। নোডাল অ্যানালাইসিস কেমন শিখছো, কেমন পারো তাই বলো। ভয় লেগেছে। নোডাল অ্যানালাইসিস কি ভাল লাগে না খারাপ লাগে? মনেই তো নেই কি বলবো। এই চলতরিতে পড়ছি না আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে। ওকে, এরকম একটা সব মাঝখানে দেখো কনসেপ্ট একটা গুলো সেট করে দিবো। ধারক বা ক্যাপাসিটর লাগাই দিছে। ঠিক আছে, মাঝখানে একটা ক্যাপাসিটর লাগাই দিছে, ওই দিক দিয়ে 3 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার আসতেছে, এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার আসতেছে। এইদিকে কোনো কারেন্ট টারেন্ট দেয় নাই। তোমাকে বলছে ফাইন্ড স্টোরড এনার্জি ইন দ্য ক্যাপাসিটর, ফাইন্ড স্টোরড এনার্জি ইন দ্য ক্যাপাসিটর। দুই বিন্দুর বিভব বের করে ½ CV²। সাবাস সাবাস, দেখছো তুমি তো বইটা চান্স পেয়ে গেছো ব্রো। দেখো ও যেটা বলতেছে, ভাই ক্যাপাসিটরের স্টোরড এনার্জির ফর্মুলা হচ্ছে ½ CV²। দেখছি সি এর ভ্যালু অলরেডি দিয়ে দিছে 4 মাইক্রোফ্যারাড, আমার দরকার ভি।
সো আমাকে এই কেউ একজন বলো তো, এই ভিটা কি পটেনশিয়াল নাকি পটেনশিয়াল ডিফারেন্স, বিভব না বিভব পার্থক্য? ডিফারেন্স। ডিফারেন্স। তাহলে এটা যদি হয় এ পয়েন্ট আর এটা যদি হয় ধরো বি পয়েন্ট, তাহলে আমরা কি বলতে পারি যে এই ভিটা আসলে কিছুই না, ভিএবি। দেখো এই এ আর বি, ঠিক আছে, ভিএবি টা হচ্ছে আমাদের বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স, এটা বাই করে বসে দিলে হবে। এখন তাহলে আমাদের ভিএবি বের করা দরকার। ভিএবি তোমরা দেখবা যে বেশিরভাগ জায়গায় কার্শফের সূত্র দিয়ে করছে, কার্শফের ল দিয়ে করছে। আমরা আরেকটু স্মার্ট, আমরা করব হচ্ছে তোমার হচ্ছে কি বলে ই মেশ দিয়ে, অ্যানালাইসিস। মেশ না, আমরা ইভেন আমরা করব হচ্ছে নোডাল অ্যানালাইসিস দিয়ে প্রত্যেকটা নোডের পটেনশিয়াল বের করব। আমরা এই নোড আর এই নোডের পটেনশিয়াল যদি বের করি, দুটো সাবট্রাক্ট করলে বা বিয়োগ করলে তো আসলে পটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্যটা বের হয়ে যাবে। তো তোমাদের নোডাল অ্যানালাইসিস পড়াইছিলাম মনে আছে নিশ্চয়ই, একটা গ্রাউন্ড ধরি, তারপরে ওটার রেসপেক্টে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ বের করি, ঠিক আছে, এখানেও তাই করতে যাচ্ছি। তো এখন কেউ আমাকে তার আগে একটু বলো তো, এই দিক দিয়ে কারেন্টটা দেয় নাই, কারণ নোডাল অ্যানালাইসিসে আমাদের প্রত্যেকটা পার্টে কারেন্টের ভ্যালুগুলা জানা লাগে, ঠিক আছে, কারেন্টের ভ্যালুগুলা জানা লাগে। এখন দেখো কেউ কি বলতে পারবা এই দিক দিয়ে কত কারেন্ট? ভেরি গুড, কারণ এই দিকের কারেন্ট কত? ক্যাপাসিটর দিয়ে কি কোনো কারেন্ট যায়? ক্যাপাসিটর তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িতে করতেছি, এদের ভিতর দিয়ে কোনো কারেন্ট নাই, শুধু চার্জ থাকে কিছু, ইনিশিয়ালি অল্প পরিমাণ চার্জ যায়, এটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, সাম্য অবস্থায় চলে আসে, তো এদিকে কোনো কারেন্ট থাকবে না। তাহলে এদিকে 3 আসছে, এদিকে 2 আসছে, দুইটা মিলে এদিকে কত অ্যাম্পিয়ার হয়ে যাবে? 5 অ্যাম্পিয়ার হয়ে যাবে। যদি এটা 5 হয়, কেউ কি বলতে পারবে এই দিক দিয়ে কত থাকবে? এটা 2 অ্যাম্পিয়ার আর এটা কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। 2 আর 3, 2 আর 1 মিলে 3 হবে, স্যার 2 তিনটা তো থাকবে পড়ে না। যাচ্ছে না, এদিক দিয়ে যাবে, তাহলে 3 অ্যাম্পিয়ার হবে। আবার একটু বলো, ঠিক আছে না? 2 আর 1 মিলে 3 হইছে, কারণ এদিক দিয়ে কোনো কারেন্ট নাই। এবার বলো তো, এদিক দিয়ে আসলো 5, এদিক দিয়ে আসলো 5 আর এদিক দিয়ে আসলো 3, বলো তো এদিকে তাহলে কত কারেন্ট যাবে? 5 আর 3 মিলে এদিক দিয়ে যাবে হচ্ছে এইট। অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে দেখো উই আর অলমোস্ট ডান, কারেন্টের ভ্যালুগুলো সব বের করে ফেলছি। এবার আসো কোনটাকে গ্রাউন্ড ধরলে ভালো হয়, কে আমাকে বলতে পারবা নোডাল অ্যানালাইসিসে যখন আমরা গ্রাউন্ড ধরতাম, এই ক্ষেত্রে কোনটাকে গ্রাউন্ড ধরলে বেস্ট হবে? ফয়সাল বলবা? স্যার ওই নিচের 3 ওহমটাকে ধরলে বেটার হয়, তাহলে একটা জিরো হয়ে যাবে, আরেকটার যেটা আসবে ওইটাই ডিফারেন্সের ভ্যালু হয়ে যাবে। আচ্ছা, এইটাকে জিরো ধরার থেকে এটাকে যদি তুমি জিরো ধরো, একটা প্যারা আছে, এটাকে জিরো ধরলে দেখবা বিভিন্ন জায়গায় নেগেটিভ আসা শুরু করবে। কারণ হচ্ছে আমরা জানি কারেন্ট সবসময় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। এটা যদি জিরো ধরো, তাহলে এটা জিরো থেকে এই পয়েন্টটা নেগেটিভ হয়ে যাবে কিন্তু, তাই না? কারণ এটা নেগেটিভ পটেনশিয়াল না হইলে এটা থেকে তো এটা ছোট হইতে পারবে না। তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব হইতে হবে, এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল হইতে হবে, ঠিক আছে। তাহলে এখন নেগেটিভটা এড়ানোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে, আমরা জানি কারেন্ট হাই পটেনশিয়াল থেকে শুরু হয়, লো পটেনশিয়ালে যায়, যেখানে কারেন্ট সবাই মিলে যাইতেছে, সব কারেন্ট মিলে, ওইটাকে হচ্ছে আমাদের জিরো পটেনশিয়াল ধরলে বাকিগুলা জিরো থেকে বড় আসবে। কারণ এটা তো আমরা জানি কারেন্ট যদি লেফট টু রাইট যায়, তাহলে এইদিকে হায়ার এদিকে লোয়ার, তাহলে এটাকে 0 ভোল্ট ধরে নাও, তাহলে এটা অবশ্যই কি হবে? একটা হায়ার পটেনশিয়াল হবে, ধরো পজিটিভ একটা পটেনশিয়াল হবে, কারণ আমরা জানি কারেন্ট সবসময় যায় হায়ার থেকে লোয়ারের দিকে। তাহলে লোয়ার জিরো ধরলে বাকিগুলো হচ্ছে জিরো রেসপেক্ট সব বড় বড় নাম্বার হবে। তাহলে এখন আমরা বলো কোনটাকে ধরলে বেস্ট হয়, তাকিক অথবা এনিওয়ান এলস, কোনটাকে ধরলে বেস্ট হয়? স্যার হুম স্যার এইটা, 1/4। এইটাকে ধরলে বেস্ট হয় না এইটাকে গ্রাউন্ড যদি ধরি? কারণ দেখো এইদিকের কারেন্ট, এইদিকের কারেন্ট, এদিকের গুলা মিলায় দিন শেষে তো এই এই 4 ওহমের ভিতর দিয়ে বের হচ্ছে। তাহলে তুমি তুমি চিন্তা করে চারপাশ দিয়ে কারেন্ট আসছে, 4 ওহম দিয়ে বের হয়েছে, যেই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে লাস্টে, ওইটাকে লোয়ার পটেনশিয়াল ধরলে ভালো হবে। ওইটাকে জিরো ধরি, তাহলে বাকি সবাই কি হয়ে যাবে? জিরো থেকে বড় চলে আসবে। তুমি চাইলে নিচেরটাকে ধরতে পারতা, কোনো সমস্যা নাই, অ্যান্সার মিল তো, বাট দেখতা এ আর বি দুইটাই নেগেটিভ নেগেটিভ পটেনশিয়াল আসছে, ক্যালকুলেশন একটু প্যারা খাইতে আর কি। এখন দেখবা যে ক্যালকুলেশনে প্যারা কম। যেমন আমি কি দেখো তো এটা বলতে পারি কিনা, এটা যেহেতু তুমি ধরে নিছো এটা তাহলে 0 ভোল্ট হবে, আমি কয়েকটা পয়েন্টের নাম দিই, এটা এ বি ছিল, এটা সি, এটা ডি, ইনফ্যাক্ট এগুলো ছাড়া আর পয়েন্ট ধরা লাগবে না আমাদের। আর এটাকে আমরা গ্রাউন্ড দেখা জি ধরে নিই, ঠিক আছে, গ্রাউন্ড দেখা জি ধরে নিই। এখন দেখো এই 4 ওহমের ভিতর দিয়ে কারেন্ট তো লেফট থেকে রাইটে গেছে, তাহলে সিটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, জিটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে। দরকার হলে আমি একটু ক্যালকুলেশন ডিটেলে দেখাই। এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেছে আমরা দেখছি, 8 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, এটা হচ্ছে আমাদের 0 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 0 ভোল্ট। তাহলে এই সাইডে যেটা সি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের জি পয়েন্ট, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি কিনা, ভিসি মাইনাস ভিজি
হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু আই ইন্টু আর, আই হচ্ছে 8, আর হচ্ছে 4। তাহলে ভিজির ভ্যালু যেহেতু 0, তাহলে এটাকে 0 বসায় দিলাম। তাহলে ভিসি মাইনাস 0, ভিসি মাইনাস 0 ইকুয়াল টু 32, বা ভিসির ভ্যালু হচ্ছে আমাদের 32 ভোল্ট। ঠিক আছে, ভিসির ভ্যালু হচ্ছে আমাদের 32 ভোল্ট। এখন আসো, যদি এটা বুঝে থাকি, তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল আমাদের বের হয়ে গেল। এটাকে আমরা লিখে দিতে পারি হচ্ছে 32 ভোল্ট ভিসি। এখন আমাদের কোনটা কোনটা দরকার, বি আর এ দরকার। তাহলে ভিসি থেকে ভিবি তে যেতে পারবো, আবার ভিসি থেকে ভিডি হয়ে ভিএ তে যেতে পারবো। তাহলে এই দুটা বের করলে তো আমাদের কাজ শেষ আসলে। তাহলে দেখো তো, বি থেকে সি এর দিকে আমরা যদি একটু চিন্তা করি, এটা বি, এটা হচ্ছে সি। ভিসির ভ্যালু আমাদের বের করা আছে, ভিসির ভ্যালু হচ্ছে 32 ভোল্ট। ঠিক আছে, এখন এটার কারেন্ট, এটার রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম, এটার ভিতর দিয়ে কারেন্ট যেতেছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 3 ওহম 3 অ্যাম্পিয়ার। এখন আসো, যে আমি যদি এটার জন্য লিখি ভিবি মাইনাস ভিসি ইকুয়ালস টু আই আর, আই ইন্টু আর, এটাকে লেখা যাবে 3 ইন্টু 3। তাহলে দেখো, ভিবি মাইনাস ভিসি ইকুয়ালস টু 3 ইন্টু 3। ভিবি মাইনাস ভিসির ভ্যালু আসলে 32.9, তাহলে দেখো ভিবি হবে হচ্ছে 41 ভোল্ট। আমি যদিও এখানে অনেকগুলা লাইন করতেছি, তুমি যখন নোডাল অ্যানালাইসিস খুব ভালো পারবা, তুমি দেখবে এমনি মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো এখানে আমরা তাহলে ভিবি পেয়ে গেছি, যেটা কিনা আমাদের 41 ভোল্ট। এটা লিখে রাখি, ভিবি হচ্ছে 41 ভোল্ট। ঠিক আছে, এখন আমাদের ভিএ টা দরকার। ভিএ কিভাবে পাবো, সি থেকে ডি তে যদি যাই, দেখো তো ভিডি সমান কি লেখা যায়, ভিডি মাইনাস ভিসি, ভিডি মাইনাস ভিসি, কারণ উপর থেকে নিচে কারেন্ট আসতেছে, ইকুয়ালস টু 5 ইন্টু 1 হবে, আই ইন্টু আর হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যদি ভ্যালুগুলা বসাই, ভিডি মাইনাস ভিসির ভ্যালু হচ্ছে 32 ইকুয়ালস টু 5, তাহলে ভিসি হবে আমাদের 37 ভোল্ট। ভিসি হবে আমাদের 37 ভোল্ট, সরি ভিসি না, ভিডি হবে হচ্ছে 37 ভোল্ট। তাহলে আমাদের ডি পয়েন্টের পটেনশিয়াল বের করে ফেলছি 37 ভোল্ট। এখন আসো, এটা কেমনে বের করব। এটা যদি বের করতে চাই, এটা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিডি, এ আর ডি, এ থেকে ডি তে কারেন্ট যাচ্ছে, তাহলে এ এর পটেনশিয়াল হাই, ডি এর পটেনশিয়াল হচ্ছে লো। তাহলে ভিএ মাইনাস ভিডি ইকুয়ালস টু আই ইনটু আর, আই এবং আর দুইটাই দেখো 5 করে, কারেন্ট যাচ্ছে 5, রেজিস্ট্যান্স হচ্ছে 5। তাহলে ভি হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু আইআর, সেটা লিখছি। ভিএ মাইনাস ভিডির ভ্যালু আমরা বসাই দিই এখন। ভিডির ভ্যালু আমাদের কত ছিল, 37, 37 ইকুয়াল টু 25। তাহলে দেখো ভি এর ভ্যালু হচ্ছে, দুটো যোগ করলে 62 ভোল্ট হয়। তাহলে ভি এ পেয়ে গেছি, ভি সি পেয়ে গেছি, ভিসি নাকি ভিবি পেয়ে গেছি, ভিবি পেয়ে গেছি। এই দুইটা আমাদের দরকার ছিল না, যে ভিএবি। তাহলে দেখো আমরা কিন্তু লিখে দিতে পারি, ভিএবি হচ্ছে দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে একটা হচ্ছে 62 আর একটা হচ্ছে 41, 62 আর 41 সাবট্রাক্ট করি, তাহলে 21 ভোল্ট আসে, 21 ভোল্ট আসে। তাহলে আমরা কি বলতে পারি যে ইউ সমান সমান হাফ সিভি স্কোয়ার। এখান থেকে আমরা স্টোর এনার্জিটা বের করে ফেলতে পারবো। একটু ওয়েট করো, আমাদের কলমটা পড়ে গেছে। ওকে, তাহলে দেখো এখানে আমরা যদি ভ্যালুগুলা বসাই, এখন হাফ সিভি স্কোয়ার, হাফ সি এর ভ্যালু হচ্ছে আমাদের কত, হাফ সিভি স্কোয়ার, সি হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা 4 × 10⁻⁶ ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার হচ্ছে 21 স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে আমাদের রেজাল্টটা কত আসে, যেটা আসবে এটা জুলে আসবে। কেউ একটু আমাকে বের করে বলো এটা কত আসে। 8.82 into 10 to the power 8 পয়েন্ট 82 82. into 10 to the power -4. 10⁻⁴ জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো দিস ইজ দ্য স্টোরড এনার্জি বাই দ্য ক্যাপাসিটর। দেখো এটা খুব আহামরি কঠিন প্রবলেম না, হয়তো তুমি বলতে পারবা চ্যালেঞ্জিং, দিস ইজ 3 মার্কে 3 মিনিটের সময়ের মধ্যে চ্যালেঞ্জিং। সো আমি যখন এই প্রবলেমটা দেখছিলাম, এমন না যে এটা আমি প্র্যাকটিস করা ছিল এটা। সো ফার্স্ট টাইম যখন দেখলাম বইটা আসছে, আমার কিন্তু সাথে সাথে মাথায় ক্লিক করছে যে দুইটা পয়েন্টের পটেনশিয়াল বের করলেই তো হয়ে যাচ্ছে হাফ সিভি স্কোয়ার। কিভাবে করতে পারি, আমরা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি রিজওয়ান? জি ভাইয়া। তাহকিক, আফিয়া, ইবনাত, তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার, ম্যাথটা বুঝছি, কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো না প্লিজ।
ওই যে স্যার 3 ওহমের যে দুইটা পার্ট, ওই দুইটা পার্ট কি স্যার এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মতো হয়ে যায় না না? কারণ ওইখানে তো কারেন্ট কিভাবে ফ্লো করে আবার ব্যাক আসবে? ও না, এইখানে তো আসলে বড় একটা সার্কিটের ছোট একটা পার্টের ছবি দিছে তোমাকে। এখানে তো ফুল সার্কিট দেয় নাই, তোমার তো কয় নাই এগুলা গ্রাউন্ড বা এদিকে কি আছে এগুলো তো কিছু দেখায় নাই, ঠিক আছে। বাট বলে দিছে এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এদিক থেকে 2 আসছে। তো এটা আসা তখনই সম্ভব যখন সার্কিটটা অনেক বড়, এই পার্টের পুরো পার্টটা দেয় নাই, যা সাইড থেকে কতটুকু কারেন্ট আসছে সেটা দিছে। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তো চলো তাহলে আমরা একটু সামনের দিকে মুভ করি। আচ্ছা, এইবার ছোট্ট একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা গাউসের সূত্রে যাওয়ার আগে সো আমরা একটু দেখি এস্টিমেটিং ইলেকট্রিক ফ্লাক্স, বা তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয়। মান তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয়। আচ্ছা, এখন তড়িৎ বলরেখা বা তড়িৎ ফ্লাক্স যখন তোমাদেরকে পড়াইছিলাম, ইলেকট্রিক ফ্লাক্স, তোমাদের নিশ্চয় মনে আছে ফ্লাক্স হচ্ছে কি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যদি এরকম ভাবে থাকে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এইভাবে তৈরি হয়েছিল। সো এটাকে আমরা কি ধরনের ইলেকট্রিক ফিল্ড নামে নামে চিনেছিলাম? মরমি, বলো তো এই ইলেকট্রিক ফিল্ডকে কি বলে? স্যার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সো ধরো এরকম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তোমাকে দিয়ে দিছে, এরকম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিছে, সেটা হচ্ছে লেফট টু রাইট কাজ করতেছে, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এখন এই ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে আমরা একটা তোমার হচ্ছে প্লেট রাখছি, ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে আমরা একটা প্লেট রাখছি, ধরো এইভাবে রাখছি। এখন এই প্লেটের ভিতর দিয়ে কি পরিমাণ ফ্লাক্স গেছে, কি পরিমাণ বলরেখা গেছে, সেটাকে আমরা ধরো ফাই দ্বারা এক্সপ্রেস করি। ফাই হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্লাক্স থ্রু দ্য এরিয়া। আমরা বলতে পারি হচ্ছে ক্ষেত্রফল দিয়ে যাওয়া ক্ষেত্রফল দিয়ে যাওয়া ক্ষেত্রফল দিয়ে যাওয়া যাওয়া তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে। তাহলে কি পরিমাণ ফ্লাক্স এই তড়িৎ কি বলে এই এরিয়া দিয়ে গেছে। এখন তোমাকে কিছু ডেটা দিয়ে দিছে, ধরো এখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ই, এই এরিয়াটার টোটাল ভ্যালু হচ্ছে এ। তাহলে এখানকার এরিয়ার মান হচ্ছে, ক্ষেত্রফলের মান হচ্ছে এ, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা হচ্ছে ই। এখন যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে একটু বলো তো, এই ফ্লাক্সের পরিমাণ ই এর ভ্যালু যদি বাড়ে, ফ্লাক্সের পরিমাণ কি বাড়বে নাকি কমবে, কি মনে হয়? এখানে যদি তড়িৎ প্রাবল্য বেশি হয় বা তড়িৎ ক্ষেত্রের ইন্টেন্সিটি বেশি হয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থাকলে কি ডেনসিটি অফ ফ্লাক্স বাইরে যায়, এটা তো আমরা বলছিলাম। তাহলে ডেনসিটি অফ ফ্লাক্স যদি বাড়ে, ই এর ভ্যালু বাড়লে ডেনসিটি অফ ফ্লাক্স বাড়বে, তার মানে ফাই এর ভ্যালুটা আমাদের বাইরে যাবে। ঠিক একই ভাবে বলো তো, এরিয়াটা যত বড় হবে, এই এরিয়ার ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স গেছে ওটাও কি বাড়তে থাকবে। ছোট এরিয়া দিয়ে কম ফ্লাক্স যাবে, বড় এরিয়া দিয়ে বেশি ফ্লাক্স যাবে। তাহলে এরিয়া যত বড় হবে ফ্লাক্সের পরিমাণ তত বড় হবে। এই দুইটা কথা কি সবাই বুঝছি কিনা একটু বলো তো? Yes, sir. আচ্ছা, এই দুইটা যদি বুঝে থাকি, কেউ কি বলতে পারবা আর কোনো কিছুর উপর কি ডিপেন্ড করবে কিনা ফ্লাক্স কি বেশি যাবে নাকি কম যাবে? আর কোনো কিছুর উপর কি ডিপেন্ড করবে কি করবে না? ক্ষেত্রফলের অ্যাঙ্গেল। না, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, কে বলতে পারবে সেটা কি? এই এরিয়ার ভিতর দিয়ে কতটুকু ফ্লাক্স যাবে, এটা কি? মিডিয়াম। এরিয়া তো বললামই, এরিয়া বাড়লে বা না স্যার, ফ্লাক্স মিডিয়াম। Medium. মিডিয়াম, মিডিয়ামের উপর ডিপেন্ড করে তো ই তৈরি হয়ে গেছে। মিডিয়ামটা আসলে ই এর ভিতরে ঢুকে আছে অলরেডি, নেট ইলেকট্রিক ফিল্ড কাইন্ড অফ। এনিওয়ান স্যার এলস? চার্জ তাহলে ডিফারেন্ট। ডিরেকশন। The direction. ডিরেকশন, ভেরি গুড। এই প্লেটটা কিভাবে রয়েছে এটার উপর ডিপেন্ড করছে না। ধরো এদিক দিয়ে ফ্লাক্স আসতেছে, তাহলে এদিক দিয়ে যদি ফ্লাক্স আসে, এরিয়াটা যদি
পারপেন্ডিকুলারলি থাকে, লম্বভাবে থাকে, তাহলে সবচেয়ে বেশি ফ্লাক্স যাবে। আর যদি এদিক দিয়ে ফ্লাক্স আসে আর এরিয়াটা যদি প্যারালালি থাকে ফ্লাক্সের সাথে, তাহলে কিন্তু কোনো ফ্লাক্সই যাবে না, বলরেখাই যাবে না। তাহলে এরিয়ার ডিরেকশন ম্যাটার করে। তো হ্যাঁ, এটাই তো বললাম। ও তুমি তাই বলছিলাম, আমি খেয়াল করিনি। আচ্ছা, এখন এরিয়ার ডিরেকশনটা ম্যাটার করতেছে। তাহলে ডিরেকশন যদি ম্যাটার করে, কেউ কি বলতে পারবা এরিয়া ভেক্টর এটার ডিরেকশন কোন দিকে হয়? এরিয়া ভেক্টর যখন চিন্তা করি, এটাকে আমরা বলি তলের লম্ব জেড বরাবর। অ্যাক্সিস। না, তলে প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, তলের লম্ব বরাবর বা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তলের লম্ব বরাবর বা প্লেনের পারপেন্ডিকুলারলি হচ্ছে এরিয়া ভেক্টর কাজ করে। সো এখন আসো, আমরা নর্মালি এখানে এরিয়াটাকে ভেক্টর হিসেবে চিন্তা করব, কারণ যেহেতু ডিরেকশনের কথা আসছে যে এরিয়াটা কোন দিকে মুভ করে আছে, তাহলে এরিয়া শুড বি রিকগনাইজড অ্যাজ ভেক্টর। আর এরিয়া ভেক্টরের দিক কাজ করে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। এখন তাহলে আমাকে বলো তো, আমরা যদি এটার কথা চিন্তা করি, আমি জানি না তোমরা কয়জন দেখতে পারতেছো, এই উপরের সারফেসের এরিয়া ভেক্টর থাকবে এই সারফেসের লম্ব বরাবর উপরের দিকে, পারপেন্ডিকুলার দিকে। এই ডান দিকের সারফেসের এরিয়া ভেক্টর থাকবে এদিকে, এই সারফেসের এরিয়া ভেক্টর তোমাদের দিকে, আমার সাইডের এরিয়া ভেক্টর আমার দিকে, এই সাইডের এরিয়া ভেক্টর এদিকে। তো এরিয়া ভেক্টর গুলো কিন্তু এক একটা এক এক দিকে থাকতেছে। এখন আমাকে বলো তো, এটাই যদি প্লেনটা হয় এবং এদিক দিয়ে যদি অনেক ফ্লাক্স যায়, তড়িৎ বলরেখা যেতেছে, ইলেকট্রিক ফ্লাক্স যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই ডানে বামে উপরে মানে ডান থেকে বামে ফ্লাক্স যাচ্ছে। এখন আমাকে বলো তো, এরিয়া ভেক্টর তো এদিক বরাবর রয়েছে, এই এরিয়া ভেক্টরের সাথে ফ্লাক্সের অ্যাঙ্গেল কত ডিগ্রি হলে সবচেয়ে বেশি ফ্লাক্স যাবে, আর কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে সবচেয়ে কম ফ্লাক্স যাবে? কে বলতে পারবা? তো 0 ডিগ্রি। ভেরি গুড। এরিয়া ভেক্টর যদি এই বরাবর হয় আর ফ্লাক্স তো যদি এদিকে যায়, এরিয়া ভেক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লাক্স থাকলে সবচেয়ে বেশি ফ্লাক্স যাবে। আর যদি এরিয়া ভেক্টর তোমাদের দিকে থাকে আর ফ্লাক্স যদি এইভাবে আসে, তাহলে কিন্তু এই এরিয়াতে যাবে, এদিকের এরিয়াতে যাবে, কিন্তু এই দিকের এরিয়াতে কিন্তু যাবে না। তোমাদের সামনে যে এরিয়াটা রয়েছে, যেটা তোমরা দেখতে পারতেছো, এই এরিয়া দিয়ে কিন্তু কোনো ফ্লাক্স যাবে না যদি এরিয়া ভেক্টরটা লম্ব ভাবে থাকে, পারপেন্ডিকুলারলি যদি থাকে ফ্লাক্সের সাথে, তাহলে কিন্তু কোনো ফ্লাক্স যাবে না। এখন আমাকে একটু বলো, 0 ডিগ্রিতে সবচেয়ে বেশি ফ্লাক্স যাবে, 90 ডিগ্রিতে যদি থাকে, লম্বভাবে যদি থাকে, তাহলে কোনো ফ্লাক্স যাবে না। জিরোতে 90, সরি জিরোতে ম্যাক্স আর 90তে জিরো ফ্লাক্স। তাহলে বলতো এই থিটার সাথে রিলেশনটা কেমন হওয়া উচিত? কোন থিটার সাথে হওয়া উচিত? কস থিটা। cos হ্যাঁ, আমরা কি বলতে পারি ই বেশি হবে যত কস থিটার ভ্যালু বেশি হবে। কারণ কি, কস 0 হচ্ছে ম্যাক্স আর কস 90 হচ্ছে মিনিমাম, যেটা 0। তাহলে এটা কস থিটার সাথে রিলেটেড হবে, যেখানে থিটাটা হবে এরিয়া ভেক্টর। সো এটা তো আমরা জানি যে প্লেন, যেটা প্লেনের পারপেন্ডিকুলার লম্ব হবে এরিয়া ভেক্টর থাকে, এটা হচ্ছে আমাদের ই ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, থিটা। তাহলে এটা ই ভেক্টর, এটা এরিয়া ভেক্টর, এখানে হচ্ছে মাঝখানে কি রয়েছে বলতো, অ্যাঙ্গেল থিটা রয়েছে। এখন তাহলে এই থিটার সাথে নর্মালি তলের সাথে যে কোণ আছে সেটা আমরা নিব না, তলের লম্বের সাথে যে কোণটা আছে, প্লেনের পারপেন্ডিকুলারের সাথে যে কোণটা আছে, ওই অ্যাঙ্গেলটা আমাদেরকে কনসিডার করতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলা মিলে আমরা যদি এখন লিখি ই সমান সমান, সরি ফাই সমান সমান, পাই সমান সমান, সরি আমরা একটু ভুল লিখছি না এখানে, কস থিটা যত বেশি হবে ফ্লাক্স তত বেশি হবে, তাই না? ওই যে থিটার ভ্যালু যত জিরোর কাছাকাছি যাবে তত বেশি ফ্লাক্স যাবে। তাহলে এখন দেখো, এই ফাইটাকে আমরা যদি লিখি যে ফাই সমান সমান ই এ কস থিটা, দেখো তো এই ফর্মুলাটা কি মেক সেন্স করে কিনা? ই বাড়লে ফাই বাড়ে, এ বাড়লে ফাই বাড়ে। কস থিটা যখন ম্যাক্স হয়, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকে, তখন ফ্লাক্সটা ম্যাক্সিমাম হয়। তাহলে সবাই কি আমরা এই ফর্মুলাটাকে মেনে নিতে পারতেছি? মরমি মানা যায় তো নাকি? জি আচ্ছা, স্যার, মানা যায়। এখন দেখো এইখানে এই থিটার পরিচয়টা কি, কে বলতে পারবে? থিটা কি বলা যায়? থিটাটা হচ্ছে ই ভেক্টর এন্ড এ ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, এর মাঝের অ্যাঙ্গেল। তাহলে দেখো, এই যে দেখা যাচ্ছে না, ই আর এ এর মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু থিটা ছিল, তাই না? ই আর এ এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে বলো তো, দুইটা ভেক্টর তার সাথে কস থিটা আছে, যেখানে থিটাটা হচ্ছে দুইটা ভেক্টর মাঝখানের অ্যাঙ্গেল, তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারবো, কে বলতে পারবা? ই ডট এ। ভেরি গুড। তাহলে এটাকে ডট গুণ বা ডট প্রোডাক্ট হিসেবে আমরা লিখে দিতে পারবো। তাহলে কিভাবে আমরা ফ্লাক্সের পরিমাণ বের করতে পারি, সেটা হচ্ছে ই ডট এ দিয়ে করতে পারি, ঠিক আছে। তো গতদিন পর্যন্ত তোমাদের যদি মনে থাকে, আমরা গত ক্লাস পর্যন্ত তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফ্লাক্স কিরকম দেখতে হয় এটা বের করছিলাম।
অনেকটা গুণগত ধারণা পাইছিলাম যে একটা প্লাস একটা মাইনাস থাকলে প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তাই না? সো এটা অনেকটা কোয়ালিটেটিভ ধারণা পাইছিলাম, কোয়ান্টিফিকেশন করছিলাম না। আজকে আমরা যে ফর্মুলাটা পাইলাম এটাতে কোয়ান্টিফিকেশন করা যায়, কি পরিমাণ বলরেখা থাকবে, বেশি কম, কিভাবে থাকলে এরিয়াটা সবচেয়ে বেশি বলরেখা থাকে, কিভাবে থাকলে সবচেয়ে কম ফ্লাক্স থাকে। তো সবকিছু আসলে এই ফর্মুলার মধ্যে রয়ে গেছে। আমরা কি বুঝতে পারছি মোটামুটি যা যা দেখাইলাম? তাসমিয়া, আদিবা বুঝতে পারছো? তানহা বুঝতে পারছো? যারা বুঝতে জি পারছো? স্যার। লাবিবা, সিমোনা তুমি বুঝতে পারছো? জি ভাইয়া। ভেরি গুড। আমরা একটা কাজ করি, আজকে আমরা নতুন করে মানে আরো বেশি আগাই না, আজকে আমরা এখানেই শেষ করি। আমরা এরপরে হচ্ছে গাউসের থিওরেমে চলে যাব, গাউসের লতে চলে যাব। সো বাট গাউসের ল মেইনলি এই যে ফ্লাক্সের পরিমাণ কিভাবে বের হয় এটার সাথে রিলেটেড। তো এটুক যদি বুঝে থাকি, আমাদের নেক্সট আগামীকালকের ক্লাসে গাউস বুঝতে অনেক ইজি হবে, ঠিক আছে? সো আগামীকালকেও একই টাইমে আমাদের ক্লাস হচ্ছে। আমি জানি কারো কারো সমস্যা হচ্ছে রাত 8টায়, বাট একটু মানে একটা সপ্তাহের জন্য সবাই একটু ম্যানেজ করো। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ঠিক আছে আকিব, তাহলে ডাক দিব না যদি লাগে, ঠিক আছে? স্যার ইমতিয়াজ আকিব কোত্থেকে আসলো?